আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়ার কিছু এলাকা রেড জোন ঘোষণা। 23 জুন থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি। দেশে করোনায় একদিনে আরও 38 জনের মৃত্যু। নতুন শনাক্ত 3,480 রোগী। উপসর্গে মারা গেছেন আরও 17 জন। করোনা মোকাবিলায় আরও কিছু ক্ষেত্রে উন্নতির সুপারিশ। চীনা প্রতিনিধি দলের ভ্যাকসিন আবিষ্কার হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার আশ্বাস। করোনাকালেই শিশুদের মধ্যে সংক্রমিত হচ্ছে নতুন এক রোগ। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে কয়েকটি শিশুর। সচেতনতা সৃষ্টির তাগিদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া জেলার 11 এলাকাকে রেড জোন ঘোষণা করে সেসব জায়গায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। 23 জুন থেকে বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ 21 দিন ছুটির কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত আদেশ জারি করেছে। এতে বলা হয়, কোভিড-19 রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চলমান ঝুঁকি বিবেচনায় ওই এলাকাগুলোকে রেড জোন ঘোষণা করা হয়। আদেশে বলা হয়, রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে। তবে জরুরি পরিষেবা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে 10 জেলার 27টি এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নতুন রেড জোনের তালিকার মধ্যে রয়েছে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সব ওয়ার্ড, নরসিংদীতে মাধবদী পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ড, মানিকগঞ্জ সদর পৌরসভায় 3টি এলাকা, জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ও ধানকোড়া ইউনিয়ন, সিংগাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়ন, কুষ্টিয়া পৌরসভার 1, 3, 4, 5, 6, 7, 8, 15, 18 ও 20 নম্বর ওয়ার্ড, ভেড়ামারা পৌরসভার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9 নম্বর ওয়ার্ড এবং ভেড়ামারা উপজেলাধীন বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন রয়েছে রেড জোনের তালিকায়। এদিকে নিজেদের সুরক্ষার কথা চিন্তা করেই রাজধানীর পূর্ব রাজাবাজারের লকডাউনের সময়সীমা বাড়ানো উচিত বলে মনে করে স্থানীয়রা। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো সহ কিছু সমস্যার সমাধানও চান তারা। স্থানীয় কাউন্সিলরও বলছেন, অন্তত 7 দিন লকডাউনের সময় বাড়ালে করোনার বিস্তার আরও কমবে। করোনা সংক্রমণ বিবেচনায় পরীক্ষামূলকভাবে শুরু হওয়া রাজধানীর পূর্ব রাজাবাজারের 14 দিন লকডাউনের মেয়াদ শেষ হবে 22 জুন অর্থাৎ সোমবার রাত 12টায়। লকডাউন এলাকার প্রায় 50,000 বাসিন্দা 8টি রাস্তার মধ্যে এতদিন ব্যবহার করেছেন মাত্র একটি রাস্তা। 14 দিনের লকডাউন এলাকায় করোনা সংক্রমণের হার কমে এসেছে বলে মনে করেন স্থানীয়রা। তাই পরিস্থিতি বিবেচনায় লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর পক্ষে মত তাদের। এইটা স্বাস্থ্যবিধি অনুসারে যদি বাড়ানো হয় তাহলে ভালো। রাজাবাজারে যেহেতু রোগীর সংখ্যা একটু বেশি, লকডাউন আরো কিছুদিন থাকা ভালো। সেই সাথে চান ভুগতে থাকা কিছু সমস্যার সমাধানও। আমার বাবা মারা গেল কালকে, আমাকে বাধ্য হয়ে দেখা যায় ভোর রাতে হলে আমি আইসা দেখে এখানে কেউ নেই, আমাকে সারা রাত এখানে বসে থেকে তারপরে আরেকজনকে ডেকে তারপরে আমাকে বের হতে হয়েছে। কালকে আবার আমি যখন ঢুকতে যাই তখন আমাকে বারবার প্রশ্ন করা হয়েছে কেন আমি এত রাতে ঢুকবো। এই যে আমাদের ডাক্তারের কাছে যাওয়া দরকার, ইজ ভেরি হার্মফুল, তাই না? এক সপ্তাহ বাড়াইলেই বা কতটুকু দেওয়া উচিত ছিল অল ওভার সব ঢাকা সিটির প্রত্যেকটা ইয়েতে। এদিকে লকডাউনের উদ্দেশ্য সফল হয়েছে বলে মনে করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। একটা মানুষ 14 দিনের মধ্যে তার অসুখটার একটা ডিসিশন আসে, তো সেক্ষেত্রে যদি আমরা 21 দিন থাকি তাহলে আমরা পুরোপুরি বুঝতে পারতেছি আমাদের এলাকায় কিছু আছে কিনা। এবং আগে যে আপনার 31 জন এবং পরে আরও 25 জন, তারা কিন্তু মোটামুটি সবাই সুস্থ। তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রেস হয়েছে না, আমাদের শনাক্ত হয়েছে, তারা তো আবার ভালো হয়ে গেছে এবং আমরা সেটা জানতে পারতেছি যে তারা ভালো হয়েছে। আর পুলিশ বলছে করোনা মোকাবেলায় কঠোর অবস্থানের বিকল্প নেই। রেড জোনের মধ্যে বসবাস করছে তারা যদি বের হয়, তাদের জন্য যেমন সংক্রমণের ঝুঁকি থাকে, পাশাপাশি তারা যেই সমাজে মিশবে বা যেখানে যাবে ওই এলাকার লোকজনের সংক্রমণের সুযোগ হতে পারে। মহামারী মোকাবেলায় জনগণের সহায়তা চায় আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
দেশে করোনায় একদিনে মারা গেছেন ৩৮ জন। এই নিয়ে মোট মারা গেলেন ১,৫০২ জন। আর নতুন শনাক্ত হয়েছেন ভাইরাসটিতে আক্রান্ত ৩,৪৮০ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,১৫,৭৮৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। বিশেষজ্ঞরা আরও বেশি নমুনা পরীক্ষার তাগিদ দিয়েছেন। করোনা সংক্রমণের ১০৭তম দিন সোমবার দুপুর ২:৩০টায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে হাজির হন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। ৬,২৭,৭০০। তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশের ৬২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫,৫৫৫টি। এর মধ্যে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩,৪৮০ জন। ফলে করোনায় মোট আক্রান্ত হলেন ১,১৫,৭৮৬ জন। আর মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬,২৭,৭১৯টি। গত ২৪ ঘন্টায় মৃত ৩৮ জন সহ মোট মারা গেলেন ১,৫০২ জন। গত ২৪ ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৪৮০টি, শনাক্তের হার ২২.37%। এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,১৫,৭৮৬ জন। ২৪ ঘন্টা সুস্থ হয়েছেন ১,৬৭৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হচ্ছে ৪০,৭৫৫ জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার ৪০.৩৮%। ২৪ ঘন্টা মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং এ পর্যন্ত ১,৫০২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০%। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডাক্তার নিজামুদ্দিন বলেন, শতাংশ দিয়ে মৃত্যুর সংখ্যাকে অবজ্ঞার সুযোগ নেই। যারা মারা যাচ্ছেন তারা কারো অবহেলায় মারা যাচ্ছেন কিনা সেই বিষয়টি তদারকি জরুরি। এই মৃত্যুগুলোকে কি ভালো করার কোনো উপায় ছিল কিংবা আছে? খুব অল্প চেষ্টায়, অল্প অর্থ ব্যয় কি আরেকটু মানবিক মৃত্যুর ব্যবস্থা করা যেতে পারত? কারণ আজকে যারা চলে যাচ্ছেন এবং শুধু তাদের পরিবারগুলো না, সমাজ কিন্তু তীব্রভাবে আক্রান্ত হচ্ছে। সবাই বলছেন, আমরাও বলছি, কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো পরিকল্পনার চেহারা আমরা দেখলাম না। সবখানেই একটি ধোঁয়াটে ভাব, একটি কুয়াশা তৈরি করার চেষ্টা, অবাধ তথ্য প্রবাহ হচ্ছে না। প্রতিদিন আরও বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করা গেলে করোনার সব রোগী দ্রুত শনাক্ত হবে। ফলে সংক্রমণ অনেকাংশে কমবে বলেও মনে করেন অধ্যাপক নিজামুদ্দিন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ। সোমবার সকালে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন ও পরিবার। জানা গেছে, গত ১২ জুন করোনা উপসর্গ দেখা দেয় সোয়াদের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ১৮ জুন তাকে প্লাজমাও দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, গত ১৫ জুন এখানকার কর্মকর্তাদের চিকিৎসার জন্য আনোয়ার খান মডার্ন হাসপাতালের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ব্যাংক। সোয়াদ তার আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হন। সে সময় কোথাও আইসিইউ না পাওয়ায় তাকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। কুমিল্লায় ৬ জন, খুলনায় শিশুসহ ৩ জন, সাতক্ষীরায় ৩ জন, রাজশাহীতে ২ জন ও খাগড়াছড়িতে এক আনসার সদস্য সহ বিভিন্ন জায়গায় মারা গেছেন ১৮ জন। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। চট্টগ্রামে করোনায় মারা গেছেন প্রবীণ এক চিকিৎসক। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবীণ চিকিৎসক ডাক্তার ললিত কুমার দত্ত। রবিবার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান তিনি। ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১৯২ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গে একদিনে মারা গেছেন ৬ জন। জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন তারা। এদিকে করোনা উপসর্গে খুলনায় মারা গেছে ৫ মাস বয়সী এক শিশু। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে সোমবার ভোরে তার মৃত্যু হয়। এর আগে মহানগরীর ফরাজিপাড়ায় মারা যান এক বৃদ্ধ। জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। জ্বর, সর্দি ও কাশি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ২ জন। ভাইরাসটির উপসর্গে ঝালকাঠিতে মৃত্যু হয়েছে এক নির্মাণ শ্রমিকের। এদিকে খাগড়াছড়িতে ভাইরাসটির উপসর্গে এক আনসার সদস্য মারা গেছেন। আক্রান্ত ১১ পুলিশ সদস্য সহ ৩৬ জন। মেহেরপুরের গাংনীতে করোনা উপসর্গে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গাজীপুরের ভুরুলিয়ায় ভাইরাসটির উপসর্গে মারা গেছেন একজন। করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় এক কৃষক সহ 3 জনের মৃত্যু হয়েছে। জ্বর ও কাশি নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। দিনাজপুরে 500 ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন আক্রান্ত 15 জন। বগুড়ায় একদিনে শনাক্ত হয়েছে আরও 109 জন। এছাড়া ময়মনসিংহে 84 জন, সিলেটে 72 জন, নরসিংদীতে 25 জন, গোপালগঞ্জে 23 জন, টাঙ্গাইলে 16 জন, নোয়াখালীতে 24 জন, রংপুরে 18 জন ও রাঙামাটিতে 23 জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেই তার বাড়ি লকডাউন করা হবে, রিপোর্ট নেগেটিভ হলে মিলবে মুক্তি। নগরীর 17 ও 24 নম্বর ওয়ার্ড ও জেলার আইজগাতি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে এসব এলাকায় লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকে বসে স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। সভায় নগরীর নিরালা ও সোনাডাঙ্গা আবাসিক এলাকাকে রেড জোনের আওতায় আনা হয়েছে। এছাড়া আইজগাতি ইউনিয়নকেও রেড জোন ঘোষণা করা হয়। আগামী 25 জুন থেকে 21 দিন পর্যন্ত এসব এলাকায় কঠোর লকডাউন কার্যকরের সিদ্ধান্ত হয় সভায়। 17 নম্বর ওয়ার্ড এবং 24 নম্বর ওয়ার্ড, 17 নম্বরে মেডিকেল কলেজ আর কাঁচাবাজার তো বরাবরই এটার আয়ত্তের বাইরে। আর খুলনা জেলার আইজগাতি ইউনিয়ন রেড জোন হিসাবে লকডাউন থাকবে আগামী 25 তারিখ রাত 12টা থেকে 15ই জুলাই পর্যন্ত। রবি সোম মঙ্গল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে আর বাকি 4 দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। টেস্ট করার জন্য একটা ভয়াবহ অবস্থা, যাদের টেস্ট করা উচিত না তারাও যায়। সেই জন্য আমাদের এই টেস্টের রিপোর্ট পাইতে অনেক দেরি হয়। তা আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যারা টেস্ট করবে যতক্ষণ পর্যন্ত সে রিপোর্টটা না পাবে ততক্ষণ পর্যন্ত ওই রুগী ওই লোক বাড়িতে যেয়ে তাদেরকে লকডাউনে থাকতে হবে। যখন রিপোর্ট পাবে, রিপোর্ট যদি তার অনুকূলে আসে সেখান থেকে আমরা লকডাউন তুলে নেব, আর যদি অনুকূলে না আসে তাহলে সেই জায়গা লকডাউনের মধ্যে পড়বে এবং সেটা নির্দিষ্ট 14 দিন 21 দিন তাকে ওইভাবে থাকতে হবে। এই মুহূর্তে খুলনা জেলা ও মহানগরীতে মোট করোনা রোগীর সংখ্যা 1073 জন। এ মহামারীতে মারা গেছেন 13 জন। আতিয়ার পারভেজ, বাংলাভিশন, খুলনা। চীনে ভ্যাকসিন আবিষ্কার হলে অগ্রাধিকার ভিত্তিতে তা বাংলাদেশে পাঠানোর আশ্বাস দিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হুয়া লং ইয়ান। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেছেন কোভিড প্রতিরোধে বাংলাদেশের কাজে সন্তুষ্ট চীনা প্রতিনিধি দল, তবে আরও কিছু জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে বলেও তারা সরকারকে জানিয়েছে। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে চীন থেকে বাংলাদেশের কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণে আসা 10 বিশেষজ্ঞ প্রতিনিধিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভ্যাকসিন আবিষ্কার হলে তা সবার আগে বাংলাদেশ পাবে বলে বিদায় অনুষ্ঠানে নিশ্চিত করেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন। From contributing test kits, PPEs to sending a medical team to sharing China's vaccine, China will always stand by Bangladesh. কোভিড প্রতিরোধে বাংলাদেশের কাজে চীনা দল সন্তুষ্ট বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তারা বিভিন্ন মতামত প্রকাশ করেছে এবং বাই অ্যান্ড লার্জ তারা সন্তুষ্ট প্রকাশ করেছে এবং তারা কিছু সাজেশন দিয়েছে। আমি অবশ্যই মনে করি সেই সাজেশনগুলো আমাদের ডাক্তারদের উপকারে লাগবে, ডাক্তারদের নিজেদের সুরক্ষায় উপকার লাগবে এবং রোগীদের উপকারে লাগবে, কারণ চিকিৎসা পদ্ধতি আরও ভালো হবে। নতুন চিকিৎসক, টেকনোলজিস্ট নিয়োগ সহ আপাতত কিটের ঘাটতি নেই বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন পরিস্থিতি অনুযায়ী সরকার আগামীতে বুঝে শুনে পদক্ষেপ নেবে। প্রত্যেক দিন আমরা দেখি 3500-এর মতো এখন ইনফেক্টেড। যদি এইভাবে বাড়ে, যদি নিয়ন্ত্রণ আমরা না করতে পারি, দেশবাসী না করতে পারে, তাহলে পরে প্রত্যেক মাসে 1 লক্ষ যোগ হবে এবং সেই হারে আপনারা জানেন মৃত্যুও বাড়বে। আমাদেরকে সেই দিকে বেশি নজর দিতে হবে যে কীভাবে আমরা এই কোভিড ভাইরাসকে নিয়ন্ত্রণে নিতে পারবো, কিভাবে আমরা মৃত্যুর সংখ্যা শূন্যে নামিয়ে আনতে পারবো। মন্ত্রীর আশঙ্কা, করোনায় যে হারে প্রতিদিন রোগী বাড়ছে তাতে মানুষ আরও সচেতন না হলে সব হাসপাতাল করোনা রোগীতে পরিপূর্ণ হয়ে যাবে। এ কারণে আরও বেশি স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতে বাজেট আরও বাড়ানোর প্রয়োজন বলেও স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।
বিএনপি ত্রাণ কাজে বাধা দেওয়ার অভিযোগের তথ্য প্রমাণ দিতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ সত্য হলে অবশ্যই ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সরকার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও টেস্টিং ক্যাপাসিটি এবং চিকিৎসা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। করোনার এই দুর্যোগে বাংলাদেশে সফররত চীনা বিশেষজ্ঞ টিম সরকারের নানান সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনের প্রশংসা করেছেন। তিনি বলেন, তারা নমুনা পরীক্ষা কম হচ্ছে বলে মত প্রকাশ করার পাশাপাশি জনগণের সচেতনতার অভাবের কথা উল্লেখ করেছেন। করোনার উচ্চ ঝুঁকি বিবেচনায় সাধারণ ছুটি ঘোষণা করা এলাকায় মানুষকে সরাসরি নির্দেশনা মেনে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান ওবায়দুল কাদের। সোমবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাধ্যমতো মানবিক প্রয়াসে এগিয়ে আসা আহ্বান। বিএনপিকে ত্রাণ কাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোথায় কে বাধা দিয়েছে আপনারা স্পষ্ট করে বলুন, তথ্য প্রমাণ দিন। অভিযোগ সত্য হলে আমরা খতিয়ে দেখব এবং অবশ্যই ব্যবস্থা নেব। এছাড়া আমরা নিজেরাও খোঁজখবর নিচ্ছি। মানবিক কাজে বাধা প্রদান আওয়ামী লীগের নীতি নয়। সরকার মানুষকে মহামারীর সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনা দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর দশা প্রমাণ করে দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারের যোগ্যতা ও সক্ষমতা কোনোটাই নেই। দুপুরে অনলাইনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে করোনা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস, নমুনা সংগ্রহ, প্লাজমা ডোনর তালিকা প্রস্তুত ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রম উদ্বোধনের সময় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং জবাবদিহিতা না থাকায় ভাইরাস মোকাবেলায় সরকারের আগ্রহও নেই। করোনা দেশে কি অবস্থা তৈরি করবে, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে এর কি প্রভাব পড়বে তা অনুধাবন করতে পারেনি সরকার। সেজন্য তারা জাতীয় ঐক্যের বিষয়টিও গুরুত্ব দেয়নি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অক্সিজেন নেই, সিলিন্ডার নেই, আইসিইউ নেই। সরকার তার ব্যবস্থাও করতে পারছে না, এমনকি চিকিৎসকদের সুরক্ষা পর্যন্ত দিতে পারছে না। জনগণকে সঙ্গে নিয়ে করোনা মোকাবেলায় বিএনপি চেষ্টা করে যাচ্ছে বলে জানান মির্জা ফখরুল। মাস্ক এবং আপনার স্যানিটাইজার এবং অন্যান্য পিপিই এইসব বিষয়গুলো ক্রয় করার ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি আমরা লক্ষ্য করি, এই বিষয়গুলো বারবার আমরা আলোচনা করেছি, কথা বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। এই জন্যে যে তাদের প্রায়োরিটি এখানে নেই, তাদের এই জায়গাটাতে কোনো প্রাধান্য তারা দেয় না। তাদের প্রাধান্য একটাই, যে তারা মেগা প্রকল্প তৈরি করবে, মেগা প্রকল্পে মেগা লুট করবে এবং দুর্নীতির মহোৎসব চলছে। করোনার উপসর্গ নিয়ে রাজধানীতে একদিনের ব্যবধানে মারা গেছেন অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী। সন্তানদের দাবি, উপসর্গ থাকলেও নমুনায় পরীক্ষায় নেগেটিভ আসায় স্বনামধন্য 4টি হাসপাতালে সপ্তাহব্যাপী নানা হয়রানির পর অনেকটা বিনা চিকিৎসায় তাদের বাবা মা মারা যান। অথচ এই 10 দিনে হাসপাতালগুলো আদায় করে নিয়েছে প্রায় 10 লাখ টাকা। আরও জানাচ্ছেন শিহাব হোসেন। রাজধানীর বারিধারা ডিওএইচএস এর একটি বাসায় স্ত্রী, 2 ছেলে আর 1 মেয়েকে নিয়ে থাকতেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান মিয়া। গত মাসের 30 তারিখে স্ত্রী সহ অসুস্থ হয়ে পড়লে গুলশানের একটি ব্যয়বহুল হাসপাতালে তাদের কোভিড-19 সহ বেশ কিছু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় করোনা নেগেটিভ আসে, কিন্তু আইসিইউ সেবা দেওয়া সম্ভব নয় জানিয়ে ওই হাসপাতালে ভর্তি করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। আইসিইউ সাপোর্ট দেয়া হবে এই শর্তে পরদিন মিরপুর পল্লবীর একটি হাসপাতালে তাদের ভর্তি করা হয়, কিন্তু আইসিইউ না দিয়ে ওয়ার্ডেই অক্সিজেন দিয়ে রাখা হয়। এমনকি ভর্তির রাতে কোনো ডিউটি ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তার না থাকারও অভিযোগ করেন নুরুজ্জামানের ছেলেরা। সেখান থেকে 1 জুন মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ দেওয়ার শর্তে ভর্তি করানো হয়, কিন্তু সেখানেও শুধু অক্সিজেন দিয়ে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় নুরুজ্জামান ও তার স্ত্রীকে। এমনকি বিকেলে বিল ক্লোজড হয়ে গেছে জানিয়ে রাতে রোগীদের কিছু খেতেও দেওয়া হয়নি। রাত 10টার সময় আমার মা হাত পা কাঁপতেছে, তাদেরকে খাবার পর্যন্ত দেয়নি। প্রতিদিন 1 লাখ টাকা করে তারা চার্জ করছে, আমরা সেই টাকা ভরে দিয়েছি। এতটা কষ্ট হয়েছে।
করোনা নেগেটিভ আসার পরও উপসর্গ থাকায় তাদের ৩ জুন হাসপাতাল থেকে চলে যেতে বলা হয়। ওই রাতে রোগীদের নেওয়া হয় গুলশানের আরেকটি হাসপাতালে। আইসিইউ দেওয়ার কথা বলে ভর্তির পরদিন আইসিইউ নেই জানিয়ে তাদের সেখান থেকেও চলে যেতে বলা হয়। অবশেষে ৭ জুন শিকদার মেডিকেলের গুলশান শাখায় আইসিইউ পান রোগীরা। কিন্তু ততদিনে মোহাম্মদ নুরুজ্জামান ও তার স্ত্রীর অবস্থা নাজুক হয়ে পড়েছিল। ১০ তারিখ ভোরে স্ত্রী হোসনে আরা এবং পরদিন দুপুরে মোহাম্মদ নুরুজ্জামান মারা যান। যখন প্রথম শুনতে পারলাম যে মা নাই, আমরা বের হতে পারি পরের দিন শুনলাম বাবাও না, কেউ রাখে নাই, সবাই বের করে দিছে। তাহলে এই বয়স্ক রোগীরা কোথায় যাবে? হাসপাতালগুলো যদি আসলে কোনো এক জায়গায় কন্টিনিউ ট্রিটমেন্টটা করতো, আমার বাবা মা হয়তো আল্লাহ তাআলা হায়াত দিলে বেঁচে ফিরতে পারতো। বেসরকারি হাসপাতালগুলোর ওপর নজরদারির অভাবে বর্তমান পরিস্থিতিতে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। ৬৮,০০০ টাকা ডিসপোজালে বিল আসছে। ডিসপোজাল বলতে কি, হয়তো মাস্ক এটা ওইটা, যা মানে এগুলো ঠিক উল্লেখযোগ্য নয়। নট মেডিসিন অর নট অপারেশন চার্জেস, কিচ্ছু না। তো এই যে কাজগুলো হয়েছে এটা আসলে খুব দুঃখজনক। আর আসলে আমার কাছে মনে হয়েছে এই প্রাইভেট হসপিটালগুলোর উপরে খবরদারি করার কেউ নাই। অনেকটা বিনা চিকিৎসায় বাবা মাকে হারানোর ব্যথা ভুলতে পারছেন না এই সন্তানেরা। স্রেফ আমরা এতিম হয়ে গেছি, বাবা মার দোয়া এবং আদর থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা যেন কোনো পরিবার না হয়। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। করোনার সময়ই দেশের নতুন একটি রোগ সংক্রমণের সন্ধান পেয়েছেন চিকিৎসকরা। এই রোগটির নাম মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম বা MISC। শিশুদের মধ্যে সংক্রমিত হয় এই রোগ। এরই মধ্যে আক্রান্ত বেশ কয়েকটি শিশুকে শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। নতুন এই রোগটির ব্যাপারে চিকিৎসক অভিভাবকদের সচেতন হবার পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত গবেষণা ও পরিসংখ্যান বলছে করোনা ভাইরাসে শিশুদের আক্রান্তের হার খুবই সামান্য। কিন্তু করোনার লক্ষণ উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া অনেক শিশুদের মধ্যে নতুন একটি রোগের সন্ধান পেয়েছেন চিকিৎসকরা। এই রোগটিকে বলা হচ্ছে মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম বা পেডিয়াট্রিক মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম। সংক্ষেপে বলা হয় MISC বা PMIS। অনেক চিকিৎসক MISC-কে তুলনা করেছেন কাওয়াসাকি রোগের লক্ষণের সাথে। সাধারণ তথ্য অনুযায়ী শিশুদের 3 থেকে 5 দিনের বেশি প্রচণ্ড জ্বর, চামড়ায় ফুসকুড়ি, চোখ লাল হওয়া, বুক ব্যথা ও শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিতে পারে। এমনকি খাওয়া দাওয়ার প্রতি অনীহাও দেখা দিতে পারে শিশুদের। বিরল রোগ কাওয়াসাকি ডিজিজ এবং টক্সিক শক সিনড্রোম এই ধরনের রোগগুলোর সাথে কিছুটা মিল আছে। এই রোগটা খুবই সাম্প্রতিক। করোনার মহামারীর সময়ে কোনো শিশুর যদি অতিরিক্ত জ্বর হয় 102 থেকে 105 জ্বর, তখনই আমরা তাকে সন্দেহের তালিকায় রাখবো। মাল্টিপল ইনফ্ল্যামেটরি সিনড্রোম এটা যে কোনো বয়সের হতে পারে এবং বলা হয়েছে একটু বড় বাচ্চাদের বেশি হচ্ছে। এটা 7 বছর অনওয়ার্ডস উপরের দিকে বাচ্চাদের বেশি হচ্ছে। কাওয়াসাকি নাম বলতে এখন যেহেতু এটা পজিটিভ হয় আর COVID-19 পজিটিভ, এটার নাম দিছে মাল্টিপল ইনফ্ল্যামেটরি সিনড্রোম। এখানে ইম্পর্টেন্ট হলো চিকিৎসা মোটামুটি ইজি অ্যাভেলেবল, একটু কস্টলি বটে। করোনা ও MISC এর লক্ষণ অনেকটা একই রকম। এরই মধ্যে দেশের কয়েকটি হাসপাতালে কয়েকজন শিশুর মধ্যে এ রোগের সন্ধান পেয়েছেন চিকিৎসকরা। এসব শিশুর সবাই এখন সুস্থ পর্যবেক্ষণে রয়েছেন। এই শিশুর যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সিমটোমেটিক ট্রিটমেন্ট খুব প্রয়োজন। যেমন ধরা যাক এদের ব্লাড প্রেশার কম থাকতে পারে, এদের হার্ট ফেলিউর থাকতে পারে, এদের কিডনির ইনভলভমেন্ট থাকতে পারে। এই চিকিৎসাগুলো আমাদের সঠিকভাবে যদি আমরা করি, বিশেষ করে কোনো শিশুর ICU সার্ভিস লাগে। মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম ইন চিলড্রেনের ক্ষেত্রে দেখা যায় যে হার্টের কার্যক্ষমতা কমে গেছে, পাশাপাশি অন্যান্য যে রক্তনালীগুলো থাকে সেই সারা শরীরের সেগুলোও কিন্তু সমস্যাযুক্ত বা প্রদাহযুক্ত হয়। COVID-19-এর যে সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো আছে সেইগুলোও কিন্তু আমরা মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম ইন চিলড্রেনের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। শিশুদের সংক্রমণ রোধে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
এখন পর্যন্ত করোনা থেকে রক্ষার প্রধান উপায় হাতকে জীবাণুমুক্ত রাখা। আর এই হাত ধোয়ার অভ্যাস করানোর কত চেষ্টা সেই 90-এর দশক থেকে। করোনা মহামারী এতে নতুন তাগিদ এনেছে। চিকিৎসকরা বলছেন হাত ধোয়া করোনা প্রতিরোধের প্রধান উপায় হলেও মানসম্মত হ্যান্ড স্যানিটাইজার দিয়েও হাত জীবাণুমুক্ত করা যায়। তবে অপ্রয়োজনীয় বা ঘন ঘন এর ব্যবহারে নানা ধরনের চর্মরোগ হতে পারে, ক্ষতি করতে পারে মস্তিষ্কেরও। 2 হাত পানি দিয়ে ভেজাতে হবে, তারপরে সাবান দিয়ে ঘষে কমপক্ষে 20 সেকেন্ড পরিষ্কার করতে হবে। রোগ জীবাণুমুক্ত থাকতে এবং জনসচেতনতা বাড়াতে দেশে 90 দশক থেকে মিনা কার্টুনের প্রচলন করে ইউনিসেফ। এর অন্যতম একটি শিক্ষণীয় বিষয় হাত ধোয়া। আমি সব সময় আমার হাত পরিষ্কার রাখবো মিনা। সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারী করোনার এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার করা যায়নি, কিন্তু প্রতিরোধের প্রধান উপায় হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সাবান দিয়ে বারবার হাত ধোয়া বা স্যানিটাইজার দিয়ে হাতকে স্যানিটাইজ করতে। সেজন্য স্যানিটাইজারের বাজার এখন অন্য যে কোনো সময়ের চেয়ে চড়া। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে বাজার সয়লাব স্যানিটাইজারে। দোকান থেকে শুরু করে ফুটপাত সবখানেই হ্যান্ড স্যানিটাইজার। এমনকি ফুটপাতে মোবাইলের ফ্লেক্সিলোডের দোকান বা ঘড়ি সারাইয়ের দোকানেও বিক্রি হচ্ছে নানা ব্র্যান্ডের নানা কোম্পানির হ্যান্ড স্যানিটাইজার। এত চাহিদা যে ক্রেতারা এখন ভালো মন্দ বিচার করছেন না, স্যানিটাইজার হলেই হলো। কম রেটে পায় মানুষ এটা নিয়ে যায়, আর ওটা তো অনেক দাম, কোম্পানিটা তো অনেক দাম, কোম্পানিটা পাওয়া যায় না এখন, এই জন্য একটু চলে বেশি। অরিজিনাল এসিআই অরিজিনাল, আপনার স্টিকার দেখতে পারেন না। এটা তো আমরা গায়ের রেটে মনে করেন যে পাই না, এখন গায়ের রেটে পাই না, বিধায় ওভার রেটে একটু বেচতে হয়। মোবাইল কোড আসে, এই কারণে আমরা কোনো 2 নম্বর জিনিস আনি না, কাগজপত্র সহ ওনাদের দেখাই, ওনারাও দেখা যেটা অরিজিনাল মনে হচ্ছে ওটাই নিচ্ছে। এগুলো লোকাল পণ্য, এগুলো কোনো কোম্পানির না, এগুলা ওই মিট মানে বাহিরে কেরানীগঞ্জ মিটপুর এইসব থেকে বানায় টানা নিয়ে আসে। এগুলার কোন মানে ভালো পণ্যও না, এগুলোর ভিতর ভেজাল আছে। চাহিদার সুযোগে বাজার সয়লাব মানহীন হ্যান্ড স্যানিটাইজারে। চিকিৎসকরা বলছেন মানসম্মত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেও মাত্রা থাকা উচিত, বেশি বেশি কোনো কিছুই ভালো না। এই স্প্রেগুলো যদি আমাদের চোখে বা নাকে মুখের স্পর্শে আসে, এগুলো অনেক সময় আমাদের ব্রেনকে পর্যন্ত ইনফেক্টেড করতে পারে এবং ব্রেনের যে আবরণী আছে যেটাকে বলে আমরা মেনিনজেস বলি, এই মেনিনজেসের প্রদাহ হতে পারে, সেখানে অনেক সময় ব্রেন ডেড হতে পারে। সেজন্য আমাদের খুব সাবধানে থাকতে হবে। আর স্যানিটাইজারগুলো যদি সরাসরি ত্বকের, বিশেষ করে ক্লোরিন সলিউশন, এগুলো ত্বকের স্পর্শে আসলে ত্বকের এখানে বার্নিং সেন্সেশন হতে পারে, ত্বকের অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। আমরা এই জন্য খুব সাবধানে এই স্প্রেগুলো আমাদের ত্বকের যাতে স্পর্শে না আসে সে বিষয়ে আমরা খেয়াল রাখব। নকল বা মানহীন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের চেয়ে সাবান দিয়ে হাত ধোয়া অনেক বেশি নিরাপদ বলে মনে করেন চিকিৎসকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 1 এপ্রিল থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির বাড়তি দামের ওপর 10 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিট করা আইনজীবী তানভীর আহমেদ জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে এই বছরের 26 ফেব্রুয়ারি পানির দাম বাড়িয়ে একটি অফিস আদেশ জারি করা হয়। তাতে আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি 1000 লিটার পানির দাম 11 টাকা 57 পয়সা থেকে বাড়িয়ে 14 টাকা 46 পয়সা করা হয়েছে। এছাড়া বাণিজ্যিক সংযোগে প্রতি 1000 লিটার পানির দাম 37 টাকা 4 পয়সা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। আবেদনটির শুনানি শেষে ওয়াসা কর্তৃপক্ষ যে 25 ভাগ বিল বাড়িয়েছে সেটার উপর আদালত 10 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতে ওয়াসার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক ও রিটকারী আইনজীবী তানভীর আহমেদ। ওয়াসার 25% বাড়ানো দামের উপর নিষেধাজ্ঞা চেয়ে 15 জুন আবেদন করেন আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ। ব্যবসায়ী হেলাল উদ্দিনকে হত্যা করে রাজধানীর দক্ষিণ খানের 3 জায়গায় ফেলে রাখার লোমহর্ষক ঘটনার মূল হোতা রূপম সরকারকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার সন্ধ্যায় গাবতলী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বরিশালে পালিয়ে যাবার চেষ্টা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, হেলালের কাছে অনেক টাকা পয়সা আছে ভেবে আত্মসাতের জন্য তাকে হত্যা করে। পরে তথ্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া হবে বলে জানায় গোয়েন্দা পুলিশ। 15 জুন হেলাল নামে ওই তরুণ ব্যবসায়ীর মরদেহের 2 অংশ দক্ষিণ খান ও বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করা হয়। পরদিন দক্ষিণ খানের একটি খালি প্লট থেকে উদ্ধার করা হয় হেলালের মাথা। ঘটনার পরদিন হেলালের বড় ভাই মোহাম্মদ হুজায়েফা বাদী হয়ে দক্ষিণ খান থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। এই ঘটনায় নিহত হেলালের বন্ধু চার্লস রূপম সরকারের স্ত্রী
শাহিনা আক্তার ওরফে মনি সরকার ও শাশুড়ি রাশিদা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তারা আদালতে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। স্বীকারোক্তিতে উঠে আসে নগদ টাকা হাতিয়ে নেয়াই ছিল হত্যার নেপথ্যের কারণ। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটার 2015টি পরিবারের মধ্যে 20 টন খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা সোসাইটি। বেসরকারি উন্নয়ন সংস্থা বিদ্যানন্দর সহযোগিতায় সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে মৎস্য বন্দর আলিপুরের 4 শতাধিক জেলে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। স্থানীয় আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সময় কুয়াকাটা সোসাইটির সভাপতি বদরুল আলম নাবিল উপস্থিত ছিলেন। এই নিয়ে কুয়াকাটা ও কলাপাড়া পৌরসভা সহ মহিপুর, লতা চাপলি, ধুলাসার ও নীলগঞ্জ ইউনিয়নের সর্বমোট 2015টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে কুয়াকাটা সোসাইটি। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, চিনি, লবণ ও সুজি সহ বিভিন্ন খাদ্য উপকরণ প্রদান করা হয়। এই ইলিশ সংরক্ষণের জন্য 65 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলায় উপার্জন বন্ধ রয়েছে জেলেদের। করোনা পরিস্থিতিতে উপহার সামগ্রী পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএসটিআই এর মানের পরীক্ষায় আবারও উত্তীর্ণ হয়েছে সুরেশ খাঁটি সরিষার তেল। সম্প্রতি সুরেশ খাঁটি সরিষার তেলে ইউরিক অ্যাসিডের উপাদান সম্পর্কিত বিষয়ে আপত্তি উঠেছিল বলে আবারও নমুনা পরীক্ষা করা হয়। এতে বিএসটিআই এর মান অর্জনে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। এর ফলে তেলের উৎপাদন, বিপণন ও বিক্রয়ে আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না। সুরেশ খাঁটি সরিষার তেল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড, যা দীর্ঘদিন ভোক্তার চাহিদা পূরণ করে আসছে। শরীয়তপুরের আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও তড়িঘড়ি করে চার্জশিট দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় যুবলীগের নেতা কর্মীরা। সকালে সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন হাওলাদার জানান, খাল খননের নামে সাধারণ মানুষের উপর জুলুম ও চাঁদাবাজি করেছে ঠিকাদারের লোকজন। মানুষের ফসলি জমি নষ্ট করে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে তারা। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানালে তারা ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে বলে তিনি অভিযোগ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। চীন ভারত সীমান্তের লাদাখের বিরোধপূর্ণ গালওয়ান উপত্যকায় গেল 15 জুনের সংঘর্ষে চীনের এক কমান্ডিং অফিসার সহ কয়েক সদস্যের মৃত্যুর কথা স্বীকার করল বেইজিং। এদিকে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের দমন পীড়নের জন্য চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারতীয় সেনাবাহিনী তাদের সদস্যের হতাহতের কথা জানালেও চীনের পক্ষ থেকে এতদিনে সরকারিভাবে আহত নিহতের কথা স্বীকার করা হয়নি। সংঘর্ষের এক সপ্তাহ পর এই প্রথম সোমবার পূর্ব লাদাখের চুশুলের চীন নিয়ন্ত্রিত মলডো এলাকায় দ্বিপাক্ষিক কোর কমান্ডার স্তরের বৈঠকে চীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এছাড়াও বৈঠকে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এদিকে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের নির্যাতনের দায়ে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন কংগ্রেসের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ ধরনের পদক্ষেপের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ব্যাহত হতে পারে। পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হতে চীনের সহায়তা চেয়েছেন ট্রাম্প। সম্প্রতি সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এমন মন্তব্য করেছেন। আর এরপরই উইঘুর ইস্যুতে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা এলো। করোনা মহামারীতে বিশ্বে গেল কয়েক ঘন্টায় 2000-এরও বেশি জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মারা গেছেন 4,71,008 শতাধিক। আক্রান্ত 91,09,000-এরও বেশি। এদিকে এই প্রথম বিশ্বে একদিন রেকর্ড 1,83,000 করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় দৈনিক মৃতের তালিকায় ব্রাজিলকে পেছনে ফেলে সোমবার শীর্ষে ছিল মেক্সিকো। দেশটিতে অন্যান্য দিনের তুলনায় মৃত্যু হার বেড়েছে। এদিন সোমবার মেক্সিকোতে 1044 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে 21,825 জনে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে আগের দিনের চেয়ে মৃতের সংখ্যা 1/3 কমেছে। রবিবার 601 জনের মৃত্যু হয়। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 50,007 শতাধিকে পৌঁছালো। শনাক্ত 10,90,000-এর বেশি। এছাড়া পেরুতে এ পর্যন্ত 8,000 ও চিলিতে 4,500 মানুষের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত যুক্তরাষ্ট্রের মৃত্যু হয়েছে 100-এরও বেশি। মোট মৃত্যু হয়েছে 1,22,300 ছাড়িয়েছে। এদিকে ভারতে মৃতের সংখ্যা বেড়ে 13,000
16,800 ছাড়িয়েছে। আক্রান্ত 4,35,000-এর বেশি। এছাড়া পাকিস্তানে 3,590 ও সৌদি আরবে 1,307 জনের মৃত্যু হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অতীতের সংক্রমণের সব রেকর্ড ভেঙে রবিবার 1,83,000 করোনা রোগী শনাক্ত হয়েছে, যার বেশিরভাগই ব্রাজিলে। তারপরই রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। এবার ক্লেমন খেলা সংবাদ। পল স্মলিকে আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিচ্ছে বাফুফে। তবে এই নিয়োগের বিরোধিতা করেছেন বর্তমান কমিটির সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। তিনি মনে করেন, ফিফার সঙ্গে সম্পর্ক স্থাপন ও নিজেদের অপকর্মের দায় থেকে মুক্তি পাওয়ার জন্যই পল স্মলিকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। সভাপতি কাজী সালাউদ্দিনের বিরোধী জোটের এই সংগঠনের মন্তব্য, এই কমিটির বেশিরভাগ মন্তব্যই ফাঁকা বুলি, কথার সাথে তাদের কাজের কোনো মিল নেই। ইন্টার কানেক্টিভিটি তৈরি করার জন্য, একটা ব্রিজ তৈরি করার জন্য পল স্মলির মাধ্যমে নিজেদের অপকর্মের দায় থেকে মুক্তি পাওয়ার জন্য তারা একটা সেফগার্ড হিসেবে পল স্মলিকে ব্যবহার করার নিমিষেই পল স্মলিকে নতুন করে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। অনলাইন ভোটিং সিস্টেমের কথা বলা হচ্ছে, জুলাই মাসের মধ্যে ভোট নেওয়া হবে এরকম কথা বলা হচ্ছে। সেই জায়গাটাতে আমাদের কাছে মনে হলো কোনো একটা প্রহসনের নির্বাচন সৃষ্টি করার মধ্য দিয়ে তারা নির্বাচনটা করতে চায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির প্রেসিডেন্ট সহ অফিস এই প্রক্রিয়াতে সহযোগিতা করছে, যেখানে অফিসের নিরপেক্ষ থাকার কথা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় একদিনে আরও 38 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,480 রোগী, উপসর্গে মারা গেছেন আরও 17 জন। করোনা মোকাবেলায় আরও কিছু ক্ষেত্রে উন্নতির সুপারিশ, চীনা প্রতিনিধি দলের ভ্যাকসিন আবিষ্কার হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার আশ্বাস। করোনাকালে শিশুদের মধ্যে সংক্রমিত হচ্ছে নতুন এক রোগ, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে কয়েকটি শিশুর, সচেতনতা সৃষ্টির তাগিদ। এই ছিল এখনকার মতো। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।